আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে লাইভে যারা আছো সবাইকে আমি অনুরোধ জানাবো বই খুলে বসার জন্য এবং লাল নীল কলম নিয়ে বসার জন্য। বই খুলে বসার জন্য সবাইকে অনুরোধ জানাই বই খুলে বসার জন্য এবং লাল নীল কলম নিয়ে বসার জন্য। বই খুলে বসার জন্য এবং লাল নীল কলম নিয়ে বসার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। বই খুলে বসার জন্য এবং লাল নীল কলম নিয়ে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বই নিয়ে এবং লাল নীল কলম নিয়ে বসে থাকলে আমাকে জানাবা, তাহলে আমি বলা শুরু করব। আমি নৈবিত্তিক গুলো সলভ করাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা যে দ্বিতীয় অধ্যায়ের তোমরা দেখেছো অলরেডি। দ্বিতীয় অধ্যায়ে নৈবিত্তিক এবং সৃজনশীলের যে পরীক্ষাটা নিয়েছিলাম সেটার রেজাল্ট শিট আমি অলরেডি দিয়ে দিয়েছি গ্রুপে। দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করাবো আজকে ইনশাআল্লাহ। সৃজনশীল গুলো নেক্সট ক্লাসে সলভ করাবো। তোমরা যদি বই এবং লাল নীল কলম নিয়ে বসে থাকো তাহলে আমাকে কমেন্টস করে জানাও যে বই আর লাল নীল কলম নিয়ে বসেছো কিনা। যদি বসে থাকো তাহলে আমি বলা শুরু করবো ইনশাআল্লাহ। বই আর লাল নীল কলম নিয়ে বসে থাকলে আমাকে কমেন্টস করে জানাও। বই আর লাল নীল কলম নিয়ে বসে থাকলে আমাকে দ্রুত কমেন্টস করে জানাও, তাহলে আমি বলাটা শুরু করব। সবাই যদি রেডি হয়ে থাকো আমাকে জানাও, তাহলে আমি বলা শুরু করে দিতে পারি। সবার উদ্দেশ্যে বলতে চাই, তোমরা জানো যে আমি দ্বিতীয় অধ্যায়ের নৈবিত্তিক সৃজনশীলের যে পরীক্ষাটা নিয়েছিলাম সেটার এমসিকিউ গুলো সলভ করাবো। প্রধান কথা হচ্ছে এই এমসিকিউ গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এই লাইনগুলো অবশ্যই বইতে দাগিয়ে ফেলতে হবে। এবং আমরা পরীক্ষার প্রাককালে চলে এসেছি, পরীক্ষার খুব নিকটে আমরা এসেছি এবং তোমরা জানো যে আমি প্রত্যেকটা অধ্যায়ে নৈবিত্তিক সৃজনশীল আলাদা আলাদা ভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। যদিও আমাদের অনলাইন ক্লাস হচ্ছে, তারপর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব পরীক্ষাগুলো নেয়ার জন্য। যারা পরীক্ষা দিচ্ছ তারা বুঝতেই পারছো কিছুটা হলেও আগের থেকে এই অধ্যায়গুলোতে ভালো কনফিডেন্স পাচ্ছ। আর যারা পরীক্ষা দিচ্ছ না তাদেরকে আমি বলি, নিজের ক্ষতি নিজে না করে এখনই সিরিয়াস হয়ে যাও। খুব বেশি সময় আমাদের হাতে নাই। এই কয়েকটা দিন সিরিয়াসনেসের ফলে যদি এসএসসি পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করা যায় তাহলে তো মন্দ নয়। তাহলে আমরা চাই সবাই যে ভালো একটি রেজাল্ট করতে এবং হাসি মুখে আবার কলেজে দল বেঁধে যাব। খুব বেশি দিন নয়, আর হয়তোবা 2-3 মাস পরেই তোমাদের পরীক্ষা সংগঠিত হবে এবং 4-5 মাস পরে হয়তোবা তোমরা কলেজ স্টুডেন্ট হয়ে যাবা। তোমরা জানো যে আমরা বায়োলজি বইয়ের 3টি অধ্যায় অলরেডি শেষ করেছি এবং আজকে আমরা আছি বায়োলজি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সলভ ক্লাসে আছি। তোমরা জানো যে চতুর্থ অধ্যায়ের কিছু ভিডিও আমি গ্রুপে রেগুলার আপলোড করছি। চতুর্থ অধ্যায় আমি যদি দ্রুত পড়াতাম তাহলে হয়তো ডিটেইলস বলা সম্ভব হতো না। এজন্য চতুর্থ অধ্যায়ের আমি ডিটেইলস, যাতে প্রত্যেকটা টপিকস তোমরা লাইন টু লাইন জানতে পারো, তোমাদের যাতে লাইন টু লাইন প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়, এজন্য আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড করছি, প্লাস কোশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ। এতে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিনিস দেখো, আশা করি তোমাদের বায়োলজি বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকবে না। তোমরা যারা ভিডিওগুলো রেগুলার দেখছো না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, পরবর্তীতে ভিডিওগুলো যখন ডিলিট করে দেওয়া হবে তখন কিন্তু আর ভিডিওগুলো পাবা না। সুতরাং রেগুলারের ভিডিও রেগুলার দেখে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি। চতুর্থ অধ্যায়টা খুব দ্রুতই শেষ করব আমি, কারণ ভিডিওগুলো অলরেডি আপলোড দেওয়া হয়ে যাচ্ছে সবগুলো। সবাই হ্যাঁ, স্কুল 15 ডিসেম্বর পর্যন্ত অফ আছে। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্কুল আশা করছি স্কুল এসএসসি পরীক্ষার আগে খোলার সম্ভাবনা খুবই কম। তোমাদের ভ্যাকসিন দিয়ে দিয়ে স্কুলে প্রবেশ করাবে, আর স্কুলে প্রবেশ করার পরের দিনই হয়তো এসএসসি পরীক্ষার রুটিনটা দিয়ে দিবে। 5 নম্বর অধ্যায় আমি খুব দ্রুত শেষ করব লাবিব ইসলাম, কারণ 5 নম্বর অধ্যায়ের ভিডিওগুলো আমার করা হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা 5 নম্বর অধ্যায়ের ভিডিওগুলো আপলোড করে দিব এবং আমাদের কোশ্চেন সলভ হবে। তোমরা দেখতে পাচ্ছ যে সপ্তাহে 6 দিনই আমি ভিডিও আপলোড করছি, কোনোদিন 2টা ভিডিও করে আপলোড করছি। সুতরাং তোমাদের এভাবে চতুর্থ আর পঞ্চম অধ্যায়টা আমি খুব দ্রুত শেষ করব।
এবং তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে অধ্যায় শেষ করা আমার ব্যাপার এবং পরীক্ষার প্রিপারেশন রেডি করে দেওয়া আমার ব্যাপার। বায়োলজি নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, তোমরা শুধু রেগুলারিটি মেনটেন করো। শেষ আমি খুব সুন্দরভাবেই করব এবং গুছিয়ে শেষ করব। ক্লাস 9-এ অনেক সময় তাড়াহুড়ার কারণে প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে শেষ করা সম্ভব হয়নি। যারা ক্লাস 9-এ হচ্ছে দেখেছিলা যে মান্থলি পরীক্ষার কারণে অনেক সময় তাড়াহুড়া করে অনেক বিষয় স্কিপ করে যেতে হয়েছে, কিন্তু এখন প্রত্যেকটা বিষয় টু দা পয়েন্টে তোমরা চতুর্থ অধ্যায়ের ক্লাসগুলো ফলো করলেই দেখতে পাবা যে অনেক ডিটেলস আমি বলেছি যেটা 9-এ বলা সম্ভব ছিল না। টেস্ট এক্সাম হবে নাকি হবে না, কি হবে না হবে এটা কেউই জানে না। সুতরাং আর এটা বুঝে রাখো শুধুমাত্র যে স্কুল খুলতে দেরি হবে। আরেকটা জিনিস বুঝে রাখো যে প্রিপারেশনটা ঘরে বসেই নিতে হবে। তোমরা যদি মনে করো যে ঘরে বসে পরীক্ষা দিতে ভালো লাগে না, আমরা স্কুল খুললে কোচিং খুললে ওইখানে যে মডেল টেস্ট দিব, তোমরা হচ্ছে বসে বসে স্বপ্ন দেখছো। এই স্বপ্ন যারা দেখছো তারা ভুল করছো। আর যেই সব ছেলে মেয়েরা পরীক্ষা দিয়ে এগিয়ে যাচ্ছে ওরাই ইনশাআল্লাহ সফলকাম হবে। তোমাদের সবাই আমি বলতে চাই এখনো যারা সিরিয়াস হচ্ছে না তারা সিরিয়াস হওয়ার চেষ্টা করো। প্রিপারেশনটা তোমাদেরই নিতে হবে, ভালো করে প্রিপারেশন নিতে হবে। আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ পরিমাণ, প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করছি, পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি 3টে স্টেজে। আমার পক্ষ থেকে এর বেশি সম্ভব হবে না যদি তোমরা সিরিয়াস না হও। আসো তাহলে আমি প্রত্যেকটা নৈবিত্তিক বলা শুরু করব, তোমরা লাইন টু লাইন দাগিয়ে নেওয়ার চেষ্টা করবা। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে? মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে? মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে এটা আমরা সবাই জানি। বইতে 35 পৃষ্ঠা খুলে দেখো, মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে থাকে স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। স্ট্রাটিফাইড আবরণী টিস্যুর উদাহরণে দেখতে পাবা যে মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে থাকে স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। নিচের কোন জীবটাতে আদি কোষ রয়েছে? আদি কোষ থাকে হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এদের। এটা আমরা পাই বইতে 19 পৃষ্ঠা। বইতে 19 পৃষ্ঠা তোমরা দেখতে পাও যে আদি কোষ রয়েছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ মনেরা রাজ্যের জীবগুলোতে ব্যাকটেরিয়া থাকে। আমি যেই লাইনগুলো বলছি বইয়ের অবশ্যই সেই লাইনগুলো দাগা বা লাল নীল কলম দিয়ে, এবং কোন নৈবিত্তিক যদি বুঝতে না পারো বা কোনো নৈবিত্তিকে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা যাতে আমি তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার করে দিতে পারি। 3 নাম্বার নৈবিত্তিক, কোষের বিশ্রামকালে কেন্দ্রিকার কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশকে কি বলা হয়? মানে নিউক্লিয়াসের ভিতরে সূক্ষ্ম সুতার মতো কুণ্ডলী পাকানো অংশকে বলা হয় ক্রোমাটিন জালিকা, যেটা আমরা পাচ্ছি বইতে 28 পৃষ্ঠা। বইতে 28 পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি কোষের ভিতরে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশকে বলা হচ্ছে ক্রোমাটিন জালিকা। কয়েকজনের প্রশংসা না করেই পারছি না, পরীক্ষায় যারা হচ্ছে অনেক সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছ এবং এই কোয়ারেন্টাইনের এই কষ্টকর সময়েও তোমরা পরীক্ষা দিচ্ছ, খুব সুন্দরভাবে লিখছো, উপস্থাপন করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। তোমাদেরকে আমি আবারও বলতে চাই কম্পিউটারে বসে খাতা দেখাটা খুবই কঠিন হয়ে যায়। তারপরে আমি তোমাদের জন্য এই অনলাইন পরীক্ষার ব্যবস্থা করছি শুধুমাত্র তোমাদের উপকারের জন্য। যদি তোমরা সিরিয়াস না হও সেই ক্ষেত্রে আমার এই কষ্টটা বৃথা যায় এবং এইভাবে আগ্রহ জন্মায় না একটু সুন্দরভাবে কোশ্চেন করার বা সুন্দরভাবে পরীক্ষা নেয়ার। তাই সবাইকে আমি বলবো এখনো যারা সিরিয়াস না তারা পরীক্ষা দেওয়া শুরু করো। আগে প্রথম দিকে অনেকের সিরিয়াসনেস ছিল, এখন অনেকেই সিরিয়াসনেস হারিয়ে পরীক্ষা দেওয়াটা কমিয়ে দিয়েছো। তাদের উদ্দেশ্যে আমি বলবো পরীক্ষা দেওয়া শুরু করো। আবার একটা কম্পিউটারে একটা খাতা দেখা খুবই কষ্টকর। সবগুলো খাতা ডাউনলোড দিতে হয় প্রথমে, ডাউনলোড দেওয়ার পর সেটাকে ফটোশপে যে খাতাটা দেখতে হয়, ফটোশপে যে খাতাটা দেখার পর সেটাকে আবার আপলোড দিতে হয়। তোমরা নিজেরাই বুঝতে পারছো একটা খাতা দেখতে কতটা কষ্ট। একটা খাতা দেখতে 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগে, যে ক্ষেত্রে আমরা সরাসরি খাতা দেখলে একটা খাতা দেখতে 2 মিনিট বা 3 মিনিট সময় লাগতো। তোমাদের জন্য এই পরিশ্রমটা করছি, কিন্তু তোমরা যদি সিরিয়াস না হও আমি কোনো ব্যাচে এত পরীক্ষা নিচ্ছি না, শুধুমাত্র তোমরা এসএসসি ক্যান্ডিডেট বলে তোমাদের এত পরীক্ষা নেওয়া হচ্ছে। যদি আমার পরিশ্রমের মূল্য দিতে চাও তাহলে দয়া করে ভালো করে পড়াশোনা করো আর সুন্দরভাবে পরীক্ষাটা দেওয়ার জন্য অনুরোধ জানাই সবাইকে। আমি প্রত্যেকটা ভিডিও গ্রুপে যেগুলো আপলোড দেওয়া হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রত্যেকটা ভালো করে দেখে নোট করে ফেলো।
প্রতিদিন বায়োলজির জন্য 1 ঘন্টা বা হচ্ছে 1.5 ঘন্টা করে সময় রাখবা, সেটা পড়বা। রুটিন করে প্রতিদিন তুমি রাখো, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা সবকিছুর জন্য রুটিন করো। টার্গেট ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারির মধ্যে একদম বইটাকে খুব বেস্ট ভাবে গুছিয়ে নিবা। যদিও আশা করছি ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে না, আমাদের পরীক্ষা হয়তো মার্চ অথবা এপ্রিলে হবে। 4 অধ্যায়ের সকল ভিডিও অ্যানাউন্সমেন্টে দেয়া আছে ইফতেখার ইসলাম, তুমি অ্যানাউন্সমেন্টে গেলেই 4 অধ্যায়ের সকল ভিডিও দেখতে পাবা, ওইখানে সকল ভিডিও দেয়া আছে। আচ্ছা, আমি প্রত্যেকটা ভিডিও আপলোড দিচ্ছি, ভালোভাবে করে নেওয়ার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল, এবং নোটগুলা করে ফেলবা। প্রত্যেকটা অধ্যায়ের প্রতি গুরুত্ব দিবা। আমি তোমাকে বলতে চাই, প্রত্যেকটা অধ্যায়ের প্রতি গুরুত্ব দিবা, প্রত্যেকটা সাবজেক্টের প্রতি গুরুত্ব দিবা। নট অনলি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, সমাজ, ধর্ম, প্রত্যেকটা বিষয় রুটিন করে গুছিয়ে পড়বা। টার্গেট নিবা ফেব্রুয়ারি, WWF। ফেব্রুয়ারির মধ্যে এত সুন্দরভাবে নিজেকে প্রস্তুত করবা যে হচ্ছে তুমি তোমার চোখ বেঁধে রাখলেও তুমি হচ্ছে পরীক্ষায় 90 এর নিচে কোনো সাবজেক্টে পাবা না, সেই রকম টার্গেট নিতে হবে। তাহলে আসো আমরা নৈবিত্তিক দেখাচ্ছিলাম। কোষের বিশ্রামকালে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশকে বলা হয় ক্রোমাটিন জালিকা। 28 পৃষ্ঠা, এই লাইনটা তোমরা দাগিয়ে নাও। কোষের কোষঝিল্লি সম্পর্কে নৈবিত্তিক এসেছে। কোষঝিল্লিটা আমরা পাই বইতে 22 পৃষ্ঠা। কোষঝিল্লিটা পাই আমরা বইতে 22 পৃষ্ঠা। কোষঝিল্লি সম্পর্কে নৈবিত্তিক এসেছে যে আসিফ শাহরিয়ার 3rd আর 4th অধ্যায় একসাথে নিব বলেছিলাম, কিন্তু 3rd অধ্যায়টা আলাদা নিলাম, 4th অধ্যায়টা আলাদা নিলাম, এতে তোমাদেরই সুবিধা হবে। 4th অধ্যায়ের ভিডিওগুলো সব আপলোড দেওয়া হয় নাই, তাই এই ফাঁকে 3rd অধ্যায়টা নিয়ে নিয়েছি। তোমরা সুন্দর করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো প্রত্যেকটা অধ্যায়ের, এটাই আমার অনুরোধ। নাদিয়া হোসেন যেটা বললো যে মার্চ এপ্রিলে এক্সাম হলে অনেক ভালো হবে না, মার্চ এপ্রিল এক্সাম হলে ভালো হবে না, মার্চ এপ্রিলে এই এক্সাম হবে। এখন পর্যন্ত নোটিশ যেটা বুঝতে পারছি সেটা এরকমই বলে। স্কুল খুলবে খুব সম্ভবত, এখন পর্যন্ত যেটা বুঝতে পারছি স্কুল খুলবেই ফেব্রুয়ারিতে। আর ফেব্রুয়ারিতে স্কুল খুললে রেজিস্ট্রেশনের কমপ্লিট করতে করতে আরো 1 মাস সময় যাবে। সো মার্চ এপ্রিলের আগে পরীক্ষা কোনোদিনই সম্ভব না, এবং এইচএসসি পরীক্ষা হবে সম্ভবত জুন জুলাইয়ে। সো সবাইকে আমি অনুরোধ জানাবো নিজেকে প্রিপারেশন করো সেইভাবে। লাবিব ইসলাম যেটা বললো ভিডিও সবসময় হচ্ছে 25 তারিখের পর ডিলিট করা হয়, মাসের ভিডিও 25 তারিখের পর ডিলিট করা হয়, 25 তারিখের আগ পর্যন্ত ভিডিও থাকে লাবিব ইসলাম। সুতরাং হিউজ টাইম ভিডিও থাকে, তুমি সেগুলো দেখে নিতে পারবা, এগুলা নিয়ে মন খারাপ করার কিছু নাই, একটা হিউজ সময় থাকে ভিডিওগুলা। সো মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখার জন্য তোমরা অনেক সময় পাচ্ছ এখানে। মাহাদি মুসলিম কোশ্চেন করছে 3rd অধ্যায়ের এক্সাম কবে নেবেন? 3rd অধ্যায়ের এক্সাম হয়ে গেছে, গত পরশুদিন 3rd অধ্যায়ের এক্সাম হয়ে গেছে। কোথায় থাকে এই ছেলেগুলো আমি বুঝি না। গ্রুপে আমি 1 বার না 2 বার না শতবার হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যে পরীক্ষার ডেট কবে, তারপরে পরীক্ষা শেষ হওয়ার পর কয়েকজন কোশ্চেন করে যে পরীক্ষাটা কবে হবে। 3rd অধ্যায়ের এক্সাম হয়ে গেছে। আচ্ছা, কোষের কোষঝিল্লি 4 নম্বর নৈবিত্তিক। জিনান বিন্দু যেটা বলেছো যে তোমাদের কলেজ দেরি করে শুরু হবে, সেটা সত্য। কলেজের সেশনে তোমরা পিছিয়ে যাবা, সে কলেজে তোমাদের শর্ট টাইমে সিলেবাস কমপ্লিট হতে হবে, মানে কলেজে তোমরা বিপদে পড়বা, কিন্তু এসএসসির জন্য কিছুটা হেল্পফুল হয়তো হবে, সময় বেশি পাবা। কি আর করার এখন বলো, এই বছরের যারা পড়ছে ওরাও তো অনেক কম সময় পাবে, কিছুই করার নাই। এই ধরনের পরিস্থিতিতে তোমার একার জন্য তো সময় কম না, তোমাদের সবার জন্যই সময় কম। এই কম সময়ই টার্গেট নিতে হবে। তুমি এটাই মনে রাখবা যে এই পরিস্থিতি, করোনা পরিস্থিতি শুধু আমার একার জন্য না, সবার জন্য। সুতরাং টার্গেট এর মধ্যে সবচেয়ে ভালো করতে চাই। বাবা মা কষ্ট করে পড়াচ্ছে যাতে তাদের পড়াশোনার মূল্য দিতে পারো, তাদের কষ্টের মূল্য দিতে পারো, তাই পরিশ্রম করো সবাই। ফেসবুক, ইন্টারনেট, বন্ধু বান্ধবের সাথে গল্প করা, এগুলো হচ্ছে এখন কমিয়ে দাও। নাটক সিনেমা কমিয়ে দাও, গেমস খেলা বন্ধ করে দাও, শুধু পড়াশোনা, রুটিন করে পড়াশোনা করবা। পড়াশোনার মধ্যে একটা আনন্দ নিয়ে আসবা, আনন্দ নিয়ে পড়াশোনা করবা, যে কারণে দেখবা খুব সুন্দরভাবে পড়াশোনার প্রতি আনন্দ পাবা। এক একটা সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এভাবে আনন্দ নিয়ে পড়তে থাকো। আসো আমরা নৈবিত্তিক সলভ করি। কোষের কোষঝিল্লি একটা স্থিতিস্থাপক পর্দা, 22 পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি। পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, তাও জানি। প্রাণী কোষে অনুপস্থিত, এটা একটা মিথ্যা কথা বলেছে। প্রাণী কোষে অনুপস্থিত হচ্ছে কোষ প্রাচীর। কোষঝিল্লি উদ্ভিদ আর প্রাণী কোষ দুইটাতেই থাকে।
আচ্ছা, তোমরা দেখো 5 নাম্বার নৈবিত্তিকটা কি লেখা হয়েছে, ক্রোমোপ্লাস্টের বর্ণকণিকা কি। আমরা ক্রোমোপ্লাস্টের বর্ণকণিকা গুলো বইতে 24 পৃষ্ঠা দেখতে পাই। ক্রোমোপ্লাস্টের বর্ণকণিকা গুলো সবাই বইতে দাগিয়ে নাও, দয়া করে বইতে দাগিয়ে নাও সবাই। ক্রোমোপ্লাস্টের বর্ণকণিকা তোমরা বইতে 4 নাম্বার 2 নাম্বার ক্রোমোপ্লাস্টের প্রথম লাইনে পাও জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, এই 4টা রং থাকে। ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এই 4টা রং ক্রোমোপ্লাস্টে থাকে। 6 নাম্বার নৈবিত্তিক, ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় কোথায়, এটাও 24 পৃষ্ঠা আমরা পাচ্ছি। ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় গাজরের মূল আর রঙিন ফুলে, এটা তোমরা পাচ্ছ ক্রোমোপ্লাস্টের 4 নাম্বার লাইনে। ক্রোমোপ্লাস্টের 4 নাম্বার লাইনে দয়া করে তোমরা দেখো লেখা আছে রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে। রঙিন ফুল, রঙিন পাতা, গাজরের মূল, রঙিন ফুল, রঙিন পাতা, গাজরের মূলে ক্রোমোপ্লাস্ট থাকে। সবুজ পাতায় তো থাকে ক্লোরোপ্লাস্ট। মিথ্যা কথা কেন বলে ওরা? তাহলে অ্যান্সার হবে 2 আর 3, 1 নাম্বারটা হবে না অ্যান্সার। বুঝতে পারছো নিশ্চয়ই। লিউকোপ্লাস্ট কি কাজ করে? লিউকোপ্লাস্ট আমরা পাচ্ছি বইতে 24 পৃষ্ঠা। লিউকোপ্লাস্টের প্রথম কথা হচ্ছে বলেছে খাদ্য প্রস্তুত করে। একটা 100% মিথ্যা কথা বললো। খাদ্য প্রস্তুত করে আমি শিখেছি ক্লোরোপ্লাস্ট, তোমরা ক্লাস 5 থেকে পড়ছো। খাদ্য প্রস্তুত করে আমাদের ভাই ক্লোরোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট খাদ্যকে সঞ্চয় করে এবং মূলের বর্ণহীন জায়গায় লিউকোপ্লাস্ট অবস্থান করে। অ্যান্সার হবে 2 আর 3। তোমরা চলে যাও 23 পৃষ্ঠা, চলে যাও 23 পৃষ্ঠা, সরি 24 পৃষ্ঠা আসো। 24 পৃষ্ঠা তোমরা একদম লিউকোপ্লাস্টের 3 নাম্বার লাইনে দেখো এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা এবং এরা 2 নাম্বার লাইনে দেখো যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদি জায়গায় লিউকোপ্লাস্ট থাকে, এগুলো দাগিয়ে নাও। 8 নম্বর নৈবিত্তিক, উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করে কোন টিস্যু? উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করে হচ্ছে, আমরা এই টিস্যুগুলো সবাই শিখেছি। দৃঢ়তা প্রদান করে হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। এটা পাই বইতে 30 পৃষ্ঠা। তোমরা বইতে 30 পৃষ্ঠা 3 নাম্বার লাইনে দেখো উদ্ভিদকে দৃঢ়তা প্রদান আর পানি, খনিজ লবণ পরিবহন করাই হচ্ছে স্ক্লেরেনকাইমার প্রধান কাজ। তাহলে উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করে কোন টিস্যু? স্ক্লেরেনকাইমা। তোমরা কি আমাকে কমেন্টস করে জানাতে পারো দৃঢ়তা প্রদানে হচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ফোনে টাকা কনফার্ম করা হয় না, মেসেজের মাধ্যমে নাম, রোল আর লাস্ট ডিজিট পাঠিয়ে দিবেন। না, আপনি বললেও আমি এটা শুনবো না, কারণ হচ্ছে ফোনে কনফার্ম করা হয় না, মেসেজ দিলে কনফার্ম করা হবে। না, আমি ক্লাসে আছি, আমি লিখতে পারছি না এখন। উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করে কোন টিস্যু? স্ক্লেরেনকাইমা। তোমরা কমেন্টস করে জানাতে পারো কি যে কোন সরল টিস্যু দৃঢ়তা প্রদান করে? কোন সরল টিস্যু দৃঢ়তা প্রদান করে স্ক্লেরেনকাইমা ছাড়া? স্ক্লেরেনকাইমা ছাড়া আর কোন টিস্যু দৃঢ়তা প্রদান করে? তোমরা কমেন্টস করে কে বলতে পারো স্ক্লেরেনকাইমা ছাড়া আর কোন টিস্যু দৃঢ়তা প্রদান করে? স্ক্লেরেনকাইমা ছাড়া আর কোন টিস্যু দৃঢ়তা প্রদান করে? কে কমেন্টস করে আমাকে জানাতে পারবে কোন সরল টিস্যু, স্ক্লেরেনকাইমা ছাড়া আর কোন সরল টিস্যু দৃঢ়তা প্রদান করে? এখানে দেখা যাচ্ছে মাইমুনা লিখেছে কোলেনকাইমা, ধন্যবাদ। ইফতেখার ইসলাম কোলেনকাইমা, অসংখ্য ধন্যবাদ। ফারিয়া ইসলাম কোলেনকাইমা, এই ছেলে মেয়েগুলো ভালো করছে। ফারদিন আহমেদ কোলেনকাইমা, এসআই রিয়াদ কোলেনকাইমা, নাদিয়া ইসলাম কোলেনকাইমা, শেখ হাবিব কোলেনকাইমা, অসংখ্য ধন্যবাদ। তোমরা জিনিসটা টু দা পয়েন্টে আছো। এবার চলে আসো, আমরা চলে আসি 9 নম্বর নৈবিত্তিকে। প্যারেনকাইমা টিস্যুর কাজ। প্যারেনকাইমা টিস্যুর কাজ খাদ্যদ্রব্য পরিবহন করা, দেহ গঠন করা, খাদ্য সঞ্চয় করা, তিনটাই সঠিক। প্যারেনকাইমা টিস্যুর কাজটা আমরা পাচ্ছি বইতে 33 পৃষ্ঠা। প্যারেনকাইমা টিস্যুর কাজটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। প্যারেনকাইমা টিস্যুর কাজটা তোমরা যদি পেতে চাও বইতে প্যারেনকাইমার লাস্ট লাইনটা দেখো, প্যারেনকাইমার কাজ 4টা, দেহ গঠন করবে আর খাদ্যের 3টা কাজ করবে, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্যদ্রব্য পরিবহন করা। তাহলে প্যারেনকাইমা টিস্যুর কাজের মধ্যে 3টা অপশনই এখানে রাইট হচ্ছে। সাইটোপ্লাজমের অঙ্গাণু 9 কোনটি? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছে এখানে। সাইটোপ্লাজমের অঙ্গাণু 9 কোনটি? তোমরা 22 পৃষ্ঠা 22, 23, 24, 25, 26 পৃষ্ঠা সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো দেয়া আছে। আমরা সাইটোপ্লাজমের অঙ্গাণু শিখেছিলাম যে সাইটোপ্লাজমের অঙ্গাণু 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে আবরণী যুক্ত আর একটা হচ্ছে আবরণী বিহীন। আবরণী যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর উদাহরণ আমি বলেছিলাম মালা অ্যান্ডারসনের প্রেমে গদগদ করে। মালার মতে মাইটোকন্ড্রিয়া, লতে লাইসোজোম, অ্যান্ডারসনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
প্রেমে প্লাস্টিড, গদগদতে গোলজি বস্তু, করেতে কোষ গহ্বর, এগুলো হচ্ছে আবরণী যুক্ত অঙ্গাণু। আবরণী বিহীন অঙ্গাণু বলেছিলাম রাবেয়া শেখ ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী, রাবেয়াতে রাইবোজোম, শেখে সেন্ট্রোজোম, ইন্টারন্যাশনালে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মহিলাতে মাইক্রোটিউবিউল, মন্ত্রীতে মাইক্রোফিলামেন্ট, এগুলো হচ্ছে কোষ কঙ্কাল, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কোষঝিল্লি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয়, কোষঝিল্লি সাইটোপ্লাজমের বাইরে থাকে, কোষঝিল্লি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয়, কোষঝিল্লি সাইটোপ্লাজমের বাইরে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা আরেকটা নৈবিত্তিকে এসেছি। দেহের বিপাক ক্রিয়ার মাধ্যমে বর্জ্য পদার্থ তৈরি হয়। এই বর্জ্য পদার্থগুলা বের করার জন্য যে তন্ত্র রয়েছে সে তন্ত্রের নাম রেচন তন্ত্র। এটা খুবই সহজ একটা নৈবিত্তিক, তোমরা সবাই এটা পারো আশা করি। বইতে 41 পৃষ্ঠা আমরা এটা পাই। উদ্দীপকের তন্ত্রটিতে মানে রেচন তন্ত্রটিতে কি কি থাকে? রেচন তন্ত্রে একজোড়া বৃক্ক থাকে, আমাদের দুইটা বৃক্ক থাকে, ইউরেটার থাকে, মূত্রনালী থাকে, একজোড়া মূত্রথলি, এই দিল প্যাচটা লাগিয়ে। মূত্রথলি থাকে রেচন তন্ত্রে, সেটা ঠিক আছে। রেচন তন্ত্রে মূত্রথলি থাকে সেটা তো জানি, কিন্তু রেচন তন্ত্রে তো একটা মূত্রথলি থাকে, এখানে দুইটা মূত্রথলি লিখলো কেন? তাহলে এই একটা মূত্রথলি লিখলে ঠিক হতো, দুইটা মূত্রথলি একজোড়া লিখলে ভুল হয়েছে। অনেকে মূত্রথলি থাকে এটা দেখে দাগায় দেয় তিনটা, কিন্তু এখানে যে একজোড়া মূত্রথলি লেখা হয়েছে সেটা খেয়াল করে না। সুতরাং এই ধরনের নৈবিত্তিক গুলো অবশ্যই চোখ দিয়ে দেখে দাগাবা। উদ্ভিদ কোষে কি কি থাকে? উদ্ভিদ কোষে আমরা জানি যে কোষ প্রাচীর থাকে, তাহলে কোষ প্রাচীর অনুপস্থিত যে কথাটা লিখেছে সেটা ভুল লিখেছে। কোষ প্রাচীর অবশ্যই থাকবে একটা উদ্ভিদ কোষে। তারপরে সেন্ট্রোজোম অনুপস্থিত, তা সত্ত্বেও উদ্ভিদ কোষে কখনোই সেন্ট্রোজোম থাকে না, সাধারণ প্লাস্টিড থাকে। উদ্ভিদ কোষে অবশ্যই প্লাস্টিড থাকবে, এটা আমরা 20 পৃষ্ঠা চিত্রটা থেকেই দেখতে পাই। 20 পৃষ্ঠা যদি চিত্রটা ফলো করো তাহলে তুমি বুঝতে পারছো যে একটা উদ্ভিদে অবশ্যই কোষ প্রাচীর থাকার কথা, সেটা অনুপস্থিত, এটা ভুল লিখেছে। সেন্ট্রোজোম থাকবে না উদ্ভিদ কোষে, প্রাণী কোষে থাকে, সাধারণ প্লাস্টিড থাকে উদ্ভিদ কোষে, তা ঠিক আছে। নিউক্লিয়াসের অংশ নিয়ে নৈবিত্তিক এসেছে। নিউক্লিয়াসের অংশ হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা বা কোষ ঝিল্লি কখনো নিউক্লিয়াসের অংশ নয়। নিউক্লিয়াসের পর্দার নাম নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়াসের পর্দার নাম নিউক্লিয়ার পর্দা, এটাকে কখনোই আমরা কোষ পর্দা বলি না। তাই নিউক্লিয়াসের অংশ হচ্ছে নিউক্লিওলাস, ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা, এগুলা। তাহলে এটা পাচ্ছি আমরা বইতে 27 আর 28 পৃষ্ঠা। মাইটোকন্ড্রিয়ায় কি কি থাকে? মাইটোকন্ড্রিয়াতে বৃন্তক বৃত্তাকার বস্তু থাকে, আমরা সবাই জানি এটা। মাইটোকন্ড্রিয়াতে ম্যাট্রিক্স থাকে, সেটাও আমরা জানি। মাইটোকন্ড্রিয়াতে তো ক্রোমোপ্লাস্ট থাকবে না, ক্রোমোপ্লাস্ট তো প্লাস্টিডের অংশ, তাহলে মাইটোকন্ড্রিয়াতে কখনোই ক্রোমোপ্লাস্ট থাকে না। এটা আমরা পাচ্ছি বইতে 22 পৃষ্ঠা। মাইটোকন্ড্রিয়াতে বৃন্তক বৃত্তাকার বস্তু থাকে, ম্যাট্রিক্স থাকে মাইটোকন্ড্রিয়াতে। তারপরে কোশ্চেন হচ্ছে প্রোক্যারিওটিক জীব বা প্রোক্যারিওটিক বা আদি কোষে নিচের কোন উপাদানটি রয়েছে? আমরা সবাই জানি প্রোক্যারিওটিক জীব বা আদি কোষে একটি অঙ্গাণু সাইটোপ্লাজমে থাকে, সেই অঙ্গাণুটার নাম হচ্ছে রাইবোজোম। পাই আমরা বইতে 19 পৃষ্ঠায় যে আদি কোষে রাইবোজোম থাকে। জাইগোট তৈরি হয় কোনটা থেকে? পুং আর স্ত্রী জনন কোষ মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, যেটা আমরা পাচ্ছি 19 পৃষ্ঠার লাস্ট লাইন। 19 পৃষ্ঠার লাস্ট লাইন, 19 পৃষ্ঠার শেষ লাইনে তোমরা দেখতে পাও পুং আর স্ত্রী জনন কোষ মিলিত হয়ে জাইগোট তৈরির মাধ্যমে কোনো একটা জীবের দেহ গঠনের সূচনা করে। 18 নম্বর নৈবিত্তিকে বলা হচ্ছে লাইসোজোমের কাজ কি? আমরা সবাই জানি লাইসোজোমের কাজ হচ্ছে জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করা বা জীবাণু ধ্বংস করা, এটাই হচ্ছে লাইসোজোমের প্রধান কাজ, যেটা আমরা পাচ্ছি বইতে 25 পৃষ্ঠা। কোনটিতে নিউক্লিয়াস থাকে না? খুব ভালো একটা নৈবিত্তিক, কোনটাতে নিউক্লিয়াস থাকে না? লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না আমরা জানি। আর নিউক্লিয়াস থাকে না হচ্ছে দুইটা জায়গায়, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা
আরেকটা হচ্ছে সিফ কোষ। তোমরা সবাই জানো যে নিউক্লিয়াস দুইটা জায়গায় থাকে না, এটা লেখা আছে আমাদের বইতে 27 পৃষ্ঠা নিউক্লিয়াসের 2 নাম্বার লাইনে লেখা আছে সিফ কোষ আর লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না। নিশ্চয়ই তোমরা সবাই জানো এটা। কোলেনকাইমা টিস্যু কোথায় পাওয়া যায়? কোলেনকাইমা টিস্যুর অবস্থানটা ইম্পর্টেন্ট। আমরা বইতে যদি 29 পৃষ্ঠা যাই তাহলে দেখতে পাই কোলেনকাইমার 5 নাম্বার লাইনে লেখা আছে পাতার শিরা আর পত্রবৃন্ত। পাতার শিরা আর পত্রবৃন্তে কোলেনকাইমা দেখা যায়। তোমরা নিশ্চয়ই এগুলো দাগিয়ে নিবা, কারণ এগুলা খুবই ইম্পর্টেন্ট নৈবিত্তিক গুলা। এই লাইনগুলা পরীক্ষার আগে তোমরা যদি একটাবার চোখ বুলিয়ে যেতে পারো তাহলে নৈবিত্তিকের অনেকগুলো অপশন ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রত্যেকটা অধ্যায়ে নৈবিত্তিক দাগিয়ে দিচ্ছি শুধুমাত্র তোমাদের পরীক্ষার আগে যাতে বইয়ের এই লাইনগুলো দেখে যেতে পারো। সুতরাং অবহেলা না করে এখনই দাগিয়ে নাও। কোলেনকাইমা টিস্যু কোথায় দেখা যায়? পাতার শিরা আর পত্রবৃন্তে। উদ্ভিদের কর্টেক্স, শীর্ষ, ফল বীজ ত্বকে এগুলাতে হচ্ছে কোলেনকাইমা থাকে না। কর্টেক্সে থাকে হচ্ছে স্ক্লেরেনকাইমা, ফল আর বীজের ত্বকে থাকে স্ক্লেরেনকাইমা, পাতার শীর্ষেও হচ্ছে স্ক্লেরেনকাইমা থাকতে পারে, কোলেনকাইমা থাকে না। একটা চিত্র দেয়া আছে, চিত্রে বলছে এম অংশটার নাম কি? এম অংশটা এটা একটা ক্লোরোপ্লাস্টের চিত্র, যেটা দেখা যাচ্ছে সূর্যের আলো পেয়েছে এবং সূর্যের আলো পেয়ে ও খাদ্য তৈরি করবে তাই মনে হচ্ছে। এখন ক্লোরোপ্লাস্টের এম অংশটা হচ্ছে গ্রানাম। এটা আমরা সবাই চোখ দিয়ে দেখলেই বুঝতে পারি যে এই অংশটার নাম হচ্ছে গ্রানাম বা গ্রানা। ঠিক এই চিত্রটাই দেয়া আছে বইতে 24 পৃষ্ঠা। ঠিক এই চিত্রটাই বইতে 24 পৃষ্ঠা দেয়া আছে। বলেছে এন উপাদানটা, এন উপাদানটা কি? কে আমাকে কমেন্টস করে জানাতে পারবে এন অংশটা কি? কে আমাকে কমেন্টস করে জানাতে পারবে এন অংশটা কি? কে আমাকে কমেন্টস করে জানাবে যে এন অংশটা কি? মাহাদি মুরসালিন লিখেছে স্ট্রোমা, ধন্যবাদ। ফারদিন আহমেদ অমি স্ট্রোমা, ধন্যবাদ। জেবা ইয়াসমিন নিশাদ স্ট্রোমা, ধন্যবাদ। ইফতেখার ইসলাম স্ট্রোমা, ধন্যবাদ। মাধুর্য মাহিয়ান স্ট্রোমা, ধন্যবাদ। ইশরাত আনিকা স্ট্রোমা, অন্তরা আনিকা। শেখ হাবিব মিথ্যা কথা, শেখ হাবিব হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাসিন আনন স্ট্রোমা, ধন্যবাদ। কাজী আব্দুল্লাহ স্ট্রোমা, ধন্যবাদ। প্রবীর দাস স্ট্রোমা, ধন্যবাদ। জাকিয়া পারভিন স্ট্রোমা, ধন্যবাদ। ফারিয়া ইসলাম ভালো মেয়ে স্ট্রোমা বা ম্যাট্রিক্স। রাফি স্ট্রোমা। আহমেদ ফাহিম শাহিয়ার স্ট্রোমা। ফারিয়া ইসলাম স্ট্রোমা বা ম্যাট্রিক্স, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। স্ট্রোমা বা ম্যাট্রিক্স এবং 24 পৃষ্ঠা জানলাম স্ট্রোমা। 69 পৃষ্ঠা যে দেখি স্ট্রোমাতে হয়টা কি? স্ট্রোমাতে 69 পৃষ্ঠা আলোক নিরপেক্ষ 69 পৃষ্ঠা আলোক নিরপেক্ষ পর্যায়ে। হ্যাঁ, 69 পৃষ্ঠা নিচে দেখো, 69 পৃষ্ঠা নিচে যেয়ে দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি হয় এই স্ট্রোমার মধ্যে। কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হয় এই জায়গায়। তাহলে এন চিহ্নিত উপাদানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। কোশ্চেনটা হচ্ছে ডিটেলস না লিখে ওরা এইভাবে লিখেছে এন চিহ্নিত উপাদানটি মানে এন অংশে কার্বন ডাইঅক্সাইড উপাদানটা কি হয়? বিজারিত হয়। এটাই হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এটা একটা বোর্ডে আসা কোশ্চেন যে এন উপাদানটা মানে কি? এনটা হচ্ছে স্ট্রোমা, যেখানে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, যেটা কি হয়? বিজারিত হয়। 23 নম্বর নৈবিত্তিক কোনটা খাদ্য সঞ্চয়কারী অঙ্গাণু? আমরা সবাই জানি খাদ্য উৎপাদন করে ক্লোরোপ্লাস্ট, সেই খাদ্যকে সঞ্চয় করে লিউকোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া হলো 2 স্তর বিশিষ্ট একটা অঙ্গাণু, শ্বসনে সাহায্য করে। কেবল প্রাণী কোষে থাকে, মিথ্যা কথা। প্রাণীদের শক্তি তৈরি করা লাগে, উদ্ভিদের কি শক্তি তৈরি করা লাগে না? সকল উদ্ভিদ আর প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, তাহলে এটা মিথ্যা কথা বলেছে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। যদি এটার অ্যান্সার আমরা পেতে চাই তাহলে 22 আর 23 পৃষ্ঠা আমরা খুঁজতে হবে। 22 আর 23 পৃষ্ঠায় মাইটোকন্ড্রিয়া থেকে আমরা দেখতে পাই 2 স্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত, 2 স্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণু এটা। আর স্ক্লেরেনকাইমার স্টোন সেলগুলা কোনগুলা? স্ক্লেরেনকাইমার স্টোন সেলগুলো দেখতে কেমন? স্ক্লেরেনকাইমার স্টোন সেলটা ইম্পর্টেন্ট আছে, এটা একটু ভালো করে শিখে নিবা। স্ক্লেরাইডকে বলা হয় স্টোন সেল। স্ক্লেরাইডকে বলা হয় স্টোন সেল, যেটা আমরা পাচ্ছি বইতে 30 পৃষ্ঠা। 1 নম্বরে লেখা আছে স্টোন সেলগুলো হচ্ছে সমব্যাসীয় হয়। আমরা দেখতে পাচ্ছি স্ক্লেরাইড বা স্টোন সেল 30 পৃষ্ঠা সমব্যাসীয় হয়। 3 নম্বরে লেখা আছে তারকাকার হয়। হ্যাঁ, সেটাও লেখা আছে 2 নম্বর লাইনে। অত্যন্ত লম্বা হয়, ফাইবার।
ফাইবার গুলা অত্যন্ত লম্বা হয় বা অত্যন্ত দীর্ঘ হয়। স্ক্লেরেনকাইমার স্টোন সেল গুলা কখনোই অত্যন্ত লম্বা হয় না। তাহলে 2 নাম্বার অপশনটা মিথ্যা কথা বলেছে, ওদের 1 আর 3 অপশনটা রাইট হবে। স্টোন সেল কোন টিস্যুতে পাওয়া যায়, প্যারেনকাইমা, কোলেনকাইমা নাকি স্ক্লেরেনকাইমাতে? আমরা সবাই এটা জানি, স্ক্লেরেনকাইমার প্রকারভেদ হচ্ছে স্টোন সেল স্ক্লেরাইড। স্ক্লেরেনকাইমাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। স্ক্লেরাইডকে বলা হয় স্টোন সেল। এবার বলেছে শ্বাসনালীতে পাওয়া যায় কোন আবরণী টিস্যু? আবরণী টিস্যুর প্রকারভেদটা ভালো করে শিখে নিবা, কারণ এটা নৈবিত্তিক হিসেবে প্রায়ই আসে। আমরা বইতে যদি 35 পৃষ্ঠা নিচে যাই, 35 পৃষ্ঠা নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি শ্বাসনালীতে থাকে সিলিয়া যুক্ত আবরণী টিস্যু, একটা হলো অ্যান্সার। সিলিয়া যুক্ত আবরণী টিস্যু একটা অ্যান্সার পেলাম। তারপরে হচ্ছে আমরা যদি সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু দেখি, তাহলে দেখতে পাচ্ছি ওইটাও ট্রাকিয়াতে থাকে। ট্রাকিয়া মানেই শ্বাসনালী। তাহলে সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু আর সিলিয়া যুক্ত আবরণী টিস্যু দুইটা শ্বাসনালীতে পাওয়া যায়। শ্বাসনালীতে সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু থাকে, 35 পৃষ্ঠা দেখতে পাচ্ছি। আবার 35 পৃষ্ঠার নিচে দেখতে পাচ্ছি শ্বাসনালীতে সিলিয়া যুক্ত আবরণী টিস্যুও পাওয়া যায়। আশা করি তোমরা নৈবিত্তিকটা বুঝতে পারছো। 28 নম্বর নৈবিত্তিকে চলে এসেছি আমরা। 28 নম্বর নৈবিত্তিকে বলেছে গোলজি বস্তু কি কি কাজ করে। গোলজি বস্তুর কাজগুলো ইম্পর্টেন্ট। গোলজি বস্তু কখনো সৃজনশীল পরীক্ষায় আসে না, সুতরাং এটার কাজগুলো তোমরা ভালো করে শিখে নিবা। গোলজি বস্তুর 25 পৃষ্ঠা যদি তোমরা যাও, তাহলে দেখতে পাচ্ছ 25 পৃষ্ঠার লাস্ট লাইনে লেখা আছে গোলজি বস্তু কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে। তাহলে প্রোটিন সঞ্চয় করে গোলজি বস্তুর একটা কাজ। তারপরে গোলজি বস্তুর কাজের মধ্যে যদি তোমরা 7 নাম্বার লাইনে দেখো, তাহলে লেখা আছে হরমোন নিঃসরণে গোলজি বস্তু ভূমিকা রাখে। হরমোন নিঃসরণে গোলজি বস্তু ভূমিকা রাখে, কিন্তু কোষ গহ্বর তৈরিতে ভূমিকা রাখে না। তোমরা আমাকে কে কমেন্টস করে জানাবা যে কোষ গহ্বর তৈরিতে কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ভূমিকা রাখে? তোমরা আমাকে কে কমেন্টস করে জানাবা কোষ গহ্বর তৈরিতে কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ভূমিকা রাখে? 28 নাম্বার নৈবিত্তিকের 3 নাম্বার অপশনটা ভুল। গোলজি বস্তু কোষ গহ্বর তৈরি করে না, তবে কোষ গহ্বর কে তৈরি করে? কোষ গহ্বর কে তৈরি করে আমাকে কমেন্টস করে কে? ফারদিন আহমেদ অনেক একটা সুন্দর ছেলে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ গহ্বর তৈরিতে সাহায্য করে, সেই লাইনটাও দাগিয়ে নাও। 25 পৃষ্ঠা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ গহ্বর আর মাইটোকন্ড্রিয়া তৈরি করে। এসআই রিয়াদ সুন্দর ছেলে, তাসিন আনান অসাধারণ, জাকিয়া পারভিন সুন্দর মেয়ে, তাহলে ইশরাত আনিকা সুন্দর মেয়ে, অন্তরানিকা ভালো মেয়ে। তাহলে এই মেয়েগুলা ছেলেগুলা ভালো করতেছে, পরীক্ষা দিচ্ছে রেগুলার। মাধুর্য মাহিয়ান সুন্দর ছেলে। আহমেদ ফাহিম শাহরিয়ার একদিনও পরীক্ষা দাও নাই, তুমি নষ্ট হয়ে যাচ্ছ। আহসান শিকদার সুন্দর, শেখ হাবিব, মাইমুনা, আকিল আহমেদ পরীক্ষা দাও না। আচ্ছা, তাহলে এই ফারিয়া ইসলাম একটা নষ্ট মেয়ে, ও লাইসোজোম লিখেছে, মিথ্যা কথা এটা। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি গোলজি বস্তু 2টা কাজ করে, কোষ গহ্বর তৈরি করে না। লসিকা তন্ত্র কি কাজ করে? লসিকা তন্ত্র সম্পর্কে নৈবিত্তিক এসেছে, যেটা আমরা পাই বইতে 37 পৃষ্ঠা। লসিকাতন্ত্র টিস্যুর মধ্যবর্তী জলীয় পদার্থ, একটা বাচ্চা ছেলে জানে। লসিকার স্বতন্ত্র নালী আছে, লসিকার আলাদা নালী আছে, এটা খুব সত্য কথা। তুমি যদি বইতে 37 পৃষ্ঠার লসিকার মধ্যে যাও, তাহলে দেখতে পাবা কিছু ছোট নালীর মাধ্যমে লসিকাগুলা আলাদা নালী তন্ত্র গঠন করে। লসিকাগুলা আলাদা নালী গঠন করে, মানে ওর নিজস্ব নালী থাকে। লসিকার নিজের নালীর মাধ্যমে পরিবাহিত হয়। রক্তের আলাদা নালী, লসিকার আলাদা নালী। লসিকাতে থ্রোম্বোসাইট থাকে, মিথ্যা কথা। লসিকাতে কোন রক্তকণিকা থাকে আমাকে কে কমেন্টস করে জানাবা? লসিকাতে কোন রক্তকণিকা থাকে কে কমেন্টস করে আমাকে জানাতে পারো? লসিকাতে কোন রক্তকণিকা থাকে কে আমাকে কমেন্টস করে জানাতে পারো? লসিকাতে কোন রক্তকণিকা থাকে? ফারদিন আহমেদ আমি বরাবরই সুন্দর ছেলে, শ্বেত রক্তকণিকা, ও ভালো করছে। শাহরিয়ার হোসেন সোহান সুন্দর ছেলে, অসাধারণ, শ্বেত রক্তকণিকা WBC। আন্তরানিকা সুন্দর মেয়ে, জাকিয়া পারভিন ভালো মেয়ে, ফারিয়া ইসলাম ভালো মেয়ে, মাধুর্য মাহিয়ান সুন্দর ছেলে, আহমেদ ফাহিম শাহরিয়ার অসাধারণ, ইশরাত আনিকা জুবাইর জিতু ধন্যবাদ। তোমরা 37 পৃষ্ঠার নিচে দেখো, লসিকার মধ্যে লেখা আছে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে। কিছু রোগ প্রতিরোধী কোষের নিচে লিখে রাখো শ্বেত রক্তকণিকা। লসিকার লাস্ট লাইনে 37 পৃষ্ঠার নিচে লসিকার লাস্ট লাইনে দেখো লেখা আছে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে লসিকায়, এদেরকে লসিকা কোষ বলে। রোগ প্রতিরোধী কোষগুলোর পাশে লিখে রাখো শ্বেত রক্তকণিকা। লসিকাতে শ্বেত রক্তকণিকা থাকে, থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা থাকে না, মিথ্যা কথা বলেছে ওরা। এবার আমরা চলে আসি 30 নম্বর নৈবিত্তিকে। কলামনার আবরণী টিস্যুর কাজ কি?
বলছি, আমি বারবার বলছি আবরণী টিস্যুর কাজগুলা তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবা। আবরণী টিস্যুর কাজগুলা খুব ভালোভাবে মুখস্থ করবা। কলামনার আবরণী টিস্যুর কাজ যদি আমরা 35 পৃষ্ঠা দেখি, তোমরা দেখতে পাচ্ছ কলামনার আবরণী টিস্যুর কাজ 3টা, ক্ষরণ, রক্ষণ, শোষণ। ক্ষরণ, রক্ষণ, শোষণ। তোমরা কে আমাকে কমেন্টস করে জানাবা ছাকন কাজে অংশগ্রহণ করে কোন আবরণী টিস্যু? ছাকন কাজে অংশগ্রহণ করে কোন আবরণী টিস্যু? কে আমাকে কমেন্টস করে জানাবা ছাকন কাজে অংশগ্রহণ করে কোন আবরণী টিস্যু? কলামনার আবরণী টিস্যুর কাজ হচ্ছে ক্ষরণ, রক্ষণ, শোষণ, কিন্তু ছাকন কাজে অংশগ্রহণ করা কোন আবরণী টিস্যুর কাজ? কমেন্টস করে কে আমাকে জানাতে পারো? ফারদিন আহমেদ, অসাধারণ। স্কোয়ামাস আবরণী টিস্যু ছাকন কাজে অংশগ্রহণ করে। মাইমুনা, ধন্যবাদ। স্কোয়ামাস আবরণী টিস্যু ছাকন কাজে অংশগ্রহণ করে। মাধুর্য মাহিয়ান, ধন্যবাদ। ফারিয়া ইসলাম, অসাধারণ। আসিফ শাহরিয়ার, ধন্যবাদ। অন্তরানিকা, ধন্যবাদ। নাদিয়া হোসেন, ধন্যবাদ। তাহলে ছাকন কাজে অংশগ্রহণ করে কলামনার আবরণী টিস্যু। আর সিভনল, সিভনল কি কাজ করে? সিভনল সম্পর্কে কিছু বৈশিষ্ট্য এখানে এসেছে। আমরা জানি যে ফ্লোয়েম টিস্যুর একটা গাঠনিক অংশ হচ্ছে সিভনল। যে ফ্লোয়েম টিস্যুতে থাকে সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। সিভনল আমরা সবাই জানি নিউক্লিয়াস থাকে না সিভনলে। ওই বেটা কোত্থেকে পাইছে? মিথ্যা কথা লিখেছে, কেন্দ্রিকা যুক্ত। সিভনল নিউক্লিয়াস থাকে না, এটা একটা বাচ্চা ছেলে জানে। পাতলা কোষ প্রাচীর যুক্ত, এটা সত্য। লম্বালম্বি একটার সাথে আরেকটা যুক্ত হয়, এটাও সত্য। তাহলে 2 আর 3 রাইট হয়েছে। 32 নাম্বার নৈবিত্তিক প্লাজমোডেজমাটা সম্পর্কে নৈবিত্তিক এসেছে। আমরা সবাই জানি প্লাজমোডেজমাটা কোষ প্রাচীরে থাকে। কোষ প্রাচীরে আমরা প্লাজমোডেজমাটা দেখতে পাচ্ছি। প্লাজমোডেজমাটার সংজ্ঞা যদি এখানে বলেছে কোষ প্রাচীর হতে সৃষ্টি হয়। প্লাজমোডেজমাটা তো কোষ প্রাচীর থেকেই তৈরি হবে, কোষ প্রাচীরে থাকে, তৈরি তো হবে কোষ প্রাচীরেই। প্লাজমোডেজমাটা কোষকে দৃঢ়তা প্রদান করে। কোষকে দৃঢ়তা প্রদান করে এই ধরনের কোনো কথা তো লেখা নাই। তোমরা দেখতে পাও বইতে 21 পৃষ্ঠা লাস্ট লাইন কোষ প্রাচীরের। কোষ প্রাচীরের লাস্ট লাইন লেখা আছে যে বিভিন্ন কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে, পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, দৃঢ়তা প্রদান করে, এই কথা তো লেখা নাই। তাহলে 1 আর 3 হবে সঠিক আনসার। 2 নাম্বারটা কখনোই হতে পারে না। 33 নম্বর নৈবিত্তিকে বলেছে কোষঝিল্লির কি কি আছে বা কোষঝিল্লি সম্পর্কে বৈশিষ্ট্য। কোষঝিল্লির বৈশিষ্ট্য আমরা পাই বইতে 22 পৃষ্ঠা কোষঝিল্লি সম্পর্কে বৈশিষ্ট্য পাই যে কোষঝিল্লি কয় স্তর বিশিষ্ট? কোষঝিল্লি 2 স্তর বিশিষ্ট। কোষঝিল্লিতে কি থাকে? মাইক্রোভিলাই থাকে, ভাঁজগুলাকে মাইক্রোভিলাই বলে। 2 নাম্বার লিখেছে কার্বোহাইড্রেট আর প্রোটিন। আমরা জানি কোষঝিল্লি গঠিত হয় লিপিড আর প্রোটিন দিয়ে। এই বেটা কোত্থেকে মিথ্যা কথা লিখেছে? কার্বোহাইড্রেট আর প্রোটিন। লিপিড আর প্রোটিন হলে আমরা রাইট দাগাতাম। তাহলে এই ধরনের বিভ্রান্তমূলক নৈবিত্তিক গুলো তোমরা চোখ দিয়ে দেখে দাগাবা। 34 নম্বর নৈবিত্তিকে বলেছে বৃক্কের বোমেন্স ক্যাপসুলে কোন ধরনের আবরণ টিস্যু থাকে? বৃক্কের বোমেন্স ক্যাপসুলে কোন ধরনের আবরণ টিস্যু থাকে? তোমরা হচ্ছে যদি বইতে তোমরা যদি চলে যাও 35 পৃষ্ঠা তোমরা পেয়ে যাবা যে বোমেন্স ক্যাপসুলে থাকে সাধারণ আবরণী টিস্যু। তোমরা কে আমাকে কমেন্টস করে জানাতে পারো বোমেন্স ক্যাপসুলে আরেকটা কোন আবরণী টিস্যু থাকে? তোমরা আমাকে কমেন্টস করে কে জানাতে পারো বোমেন্স ক্যাপসুলে আরেকটা কোন আবরণী টিস্যু থাকে? বোমেন্স ক্যাপসুলে একটা আবরণী টিস্যু থাকে, সেটা তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, সাধারণ আবরণী টিস্যু থাকে বোমেন্স ক্যাপসুলে। বোমেন্স ক্যাপসুলে আরেকটা কোন আবরণী টিস্যু থাকে? কে আমাকে কমেন্টস করে জানাতে পারো বৃক্কের বোমেন্স ক্যাপসুলে সাধারণ আবরণী টিস্যু ছাড়া আর কোন আবরণী টিস্যু থাকতে পারে? ফাহিমা শাহরিন হিয়া, অসাধারণ। স্কোয়ামাস আবরণী টিস্যু থাকে বৃক্কের বোমেন্স ক্যাপসুলে। তাহলে শেখ হাবিব, অসাধারণ। স্কোয়ামাস। ফারদিন আহমেদ, স্কোয়ামাস আবরণী টিস্যু, অসাধারণ। অন্তরানিকা, এসআই রিয়াজ, সুন্দর ছেলে। সাদিয়া আফরিন, বরাবরই এরাই হচ্ছে ভালো করছে। মাধুর্য মাহিয়ান, অসাধারণ। ফারিয়া ইসলাম, স্কোয়ামাস, সুন্দর। তাহলে স্কোয়ামাস আবরণী টিস্যু আর সাধারণ আবরণী টিস্যু দুইটাই বৃক্কের বোমেন্স ক্যাপসুলে থাকে। বৃক্কের বোমেন্স ক্যাপসুলে স্কোয়ামাস আর সাধারণ আবরণী টিস্যু থাকে। তোমরা এখন ক্লাস 10-এ উঠেছো, 2 দিন পরে এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠবা। সুতরাং এ ধরনের নৈবিত্তিক গুলা হচ্ছে তোমরা নোট করে রাখবা যে বৃক্কের বোমেন্স ক্যাপসুলে স্কোয়ামাসও থাকে, আবার হচ্ছে সাধারণ আবরণী টিস্যুও থাকে, যাতে পরীক্ষা তোমাদের দেখলে ভয় পায় যে তোমাদের এত প্রিপারেশন, পরীক্ষা তোমাদের দেখে ভয় পাবে যে কি আর পরীক্ষা নিব, এরা তো সবই পারে। তাহলে নিজেকে গড়ে তোলো সেভাবেই। উদ্দীপকের চিত্রটা কিসের চিত্র? উদ্দীপকের চিত্রটা কিসের চিত্র? কমেন্টস করে জানাও। 35 নাম্বার উদ্দীপকের চিত্রটা কিসের চিত্র? আমাকে কমেন্টস করে জানাও 35 নাম্বার চিত্রটা কিসের চিত্র? 35 নং চিত্রটা কিসের চিত্র আমাকে কমেন্টস করে জানাতে হবে। ফারদিন আহমেদ, অসাধারণ। স্ক্লেরেনকাইমা টিস্যু এটা।
এসআইডিয়াদ স্ক্লেরেন কাইমা অসাধারণ, ফাহিমা শাহরিন হিয়া স্ক্লেরেন কাইমা, ফারিহা ইসলাম ভালো মেয়ে, ইশরাতানিকা অসাধারণ, মাইমুনা অসাধারণ, আহমেদ ফাহিম শাহিয়া সুন্দর, জাকিয়া পারভিন, জেবা ইয়াসমিন নিশাদ সুন্দর মেয়ে, শেখ হাবিব সুন্দর ছেলে, অন্তরানিকা এটা নষ্ট হয়ে গেছে এই মেয়েটা, উল্টা পাল্টা কথা লেখে, ক্লোরেন কাইমা কোত্থেকে পাইলা? তাহলে আমরা কাজী আব্দুল্লাহ নষ্ট, কোলেন কাইমা থাকবে কেন? এটা তো দেখাই যাচ্ছে স্ক্লেরেন কাইমা। কোলেন কাইমা হলে তো কাজী আব্দুল্লাহ যে কোলেন কাইমা লিখলা, কোলেন কাইমা হলে তো মাঝখানে নিউক্লিয়াস থাকতো, প্রোটোপ্লাজম থাকতো। আমরা দেখতে পাচ্ছি মাঝখানে নিউক্লিয়াস নাই, প্রোটোপ্লাজম নাই, তাহলে কিছু না থাকলে প্রোটোপ্লাজম বিহীন এই মৃত কোষটাই তো স্ক্লেরেন কাইমা। এতদিন ধরে তোমরা এটা বুঝো না? 35 নম্বর নৈবিত্তিক কোশ্চেন করেছে, উদ্দীপকের চিত্রটা মানে স্ক্লেরেন কাইমা কি কোষ? মৃত কোষ। স্ক্লেরেন কাইমাতে প্রোটোপ্লাজম থাকে না, এটা মৃত কোষ। ফাইবার স্ক্লেরেট দুইটাই হচ্ছে এটার প্রকারভেদ। আন্তঃকোষীয় কোনো ফাঁকাই এখানে নাই, তিনটা অপশনই রাইট। ওকে, কোন তন্ত্রটি পেশিকে চালনা করে? দেখো, পেশিকে চালাইতে গেলে তো স্নায়ু লাগবে, ব্রেন লাগবে, তাই না? তাহলে পেশিকে চালাতে গেলে স্নায়ুতন্ত্র লাগে, তাহলে পেশি সঞ্চালিত হয় স্নায়ুর নির্দেশে। পেশিকে চালনা করা হচ্ছে স্নায়ুতন্ত্র। আমরা সবাই জানি কোন স্নায়ুর নির্দেশ ছাড়া পেশি চলতে পারে না। গেল এটা। এবার আচ্ছা, শেখ হাবিব কোশ্চেন করেছে যে স্ক্লেরেন কাইমার প্রাথমিক অবস্থায় 35 নম্বর নৈবিত্তিকে কোশ্চেন করেছে শেখ হাবিব যে প্রাথমিক অবস্থায় তো এটা জীবিত ছিল, মানে প্রোটোপ্লাজম ছিল, তো তাহলে মৃতটা অ্যান্সারে দাগালাম কেন? আচ্ছা, স্ক্লেরেন কাইমা বলতে আমরা পরিণত অবস্থায় স্ক্লেরেন কাইমা কোষকে বুঝবো, এটাই হচ্ছে রাইট। শেখ হাবিব, তোমাকে বুঝতে হবে স্ক্লেরেন কাইমা বলতেই বোঝায় পরিণত অবস্থা। প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকে, এটা তোমাদের জানানোর জন্য বলেছে, কিন্তু স্ক্লেরেন কাইমা নামটার সাথে জড়িত আছে যে তার ভিতরে প্রোটোপ্লাজম নাই, এবং এটাই স্ক্লেরেন কাইমা মৃত কোষ, এটাকে হাইলাইট করা হয়, এটাই তার জীবদ্দশায় গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং এটাকেই তোমার হাইলাইট করতে হবে। তোমাকে যদি লিখতো প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকে, সেটা রাইট হতো। এটা মৃত কোষ, এটা রাইট, এটা তো ভুল না, মৃত কোষের তো ভুল না। তাহলে শেখ হাবিব, তুমি বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবা। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে নিচের কোনটা প্রযোজ্য? আমরা আছি বইতে 38 পৃষ্ঠা। ঐচ্ছিক পেশি দ্রুত সংকুচিত প্রসারিত হয়। ঐচ্ছিক পেশি অত্যন্ত দ্রুত। তোমরা জানো যে একটা পেস বলার কত জোরে, কত মাইল বেগে হচ্ছে সে একটা স্পিডে বল করতে পারে। একটা ফুটবলার হচ্ছে একটা কিক করলে দেখা যায় ফুটবল মিরপুর থেকে যদি হচ্ছে সে ফুটবলে কিক করে, সেটা আজিমপুর চলে আসে, এত জোরে কিক করতে পারে। তার কিসের ক্ষমতা? এত তার ঐচ্ছিক পেশির ক্ষমতা দিয়েছে আল্লাহ, এজন্য এত দ্রুত সংকুচিত প্রসারিত হয়। তোমরা ঐচ্ছিক পেশির প্রথম মানে ঐচ্ছিক পেশিতে তোমরা 3 নাম্বার লাইনে পাও, 38 পৃষ্ঠা 3 নাম্বার লাইনে দেখতে পাচ্ছ যে অত্যন্ত দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে। 38 নম্বর নৈবিত্তিক পরিণত অবস্থায় কোনটাতে নিউক্লিয়াস থাকে না? আমরা সবাই জানি পরিণত সিভ কোষে নিউক্লিয়াস থাকে না। এটা পরিণত সিভ কোষ আর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। সিভ কোষে তোমরা এটা লাইনটা দাগিয়ে নিবা যে সিভ কোষের 5 নাম্বার লাইনে দেয়া, 4 নাম্বার লাইনে দেয়া আছে পরিণত সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। আশা করি তোমরা পেয়েছো। কোনটা প্লাস্টিড নয় বা কোনটা প্লাস্টিডের প্রকারভেদ নয়? আসলে প্লাস্টিডের প্রকারভেদ তো তোমরা সবাই জানো। এটা এই ধরনের নৈবিত্তিক হচ্ছে মাঝে মধ্যে দেয়া হয়, মানে তোমাদের পরীক্ষার হলে একটু রেস্ট নেওয়ার জন্য। এই নৈবিত্তিক গুলো হচ্ছে পরীক্ষার হলে ব্রেনটাকে একটু রিল্যাক্স করার জন্য এই নৈবিত্তিক গুলো দেয়া হয়। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এই 3টা হচ্ছে প্লাস্টিডের প্রকারভেদ। টনোপ্লাস্ট নামে কিছু থাকে না। আচ্ছা, তোমরা কি কেউ আমাকে কমেন্টস করে জানাতে পারবা টনোপ্লাস্ট কি? খুব উচ্চতর দক্ষতা না থাকলে পারবা না। টনোপ্লাস্ট কি যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টস করে জানাতে পারো। খুব উচ্চতর লেভেলের কোশ্চেন, এটা তোমাদের বইতে নাই। যদি জানা থাকে আমাকে বলতে পারো টনোপ্লাস্ট কি বা কোথায় থাকে। যদি কেউ জেনে থাকো আমাকে জানাতে পারো। পারার কথা না আসলে, কারণ এটা ম্যাট্রিকের বইতে নাই। অ্যান্সারটা তাহলে আমি বলেই দেই, আশা করছি পারছো না তোমরা।
ইশতিয়াক ইমন অসাধারণ, ইশতিয়াক ইমন উন্নতি করতেছে জীবনে, অসাধারণ। ফারদিন আহমেদ অসাধারণ, ইশতিয়াক ইমনের ফারদিন আহমেদ সুন্দর, মাইমুনা আহমেদ অসাধারণ, মাইমুনা আহমেদ সবচেয়ে সঠিক কথাটা মাইমুনা আহমেদ লিখেছে। কোষ গহ্বরের পর্দাকে বলা হয়, কোষ গহ্বর শাহরিয়ার আহমেদ হোসেন সোহান অসাধারণ, লাবিব ইসলাম অসাধারণ, অসাধারণ। তোমরা ইন্টারের কিছু নৈবিত্তিকও শিখে ফেলেছ অলরেডি, আলহামদুলিল্লাহ। কোষ গহ্বরের আবরণকে বলা হয় টনোপ্লাস্ট, কোষ গহ্বরের আবরণকে বলা হয় টনোপ্লাস্ট, গেল এটা। তারপরে মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটা? মাইটোকন্ড্রিয়ার কাজ এখানে আমরা সবাই জানি, মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শ্বসনে বা শক্তি উৎপাদনে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার কাজ। তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ, শ্বসন বা শক্তি উৎপাদনে সাহায্য করা। প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটা? প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্যগুলা অবশ্যই ভালো করে শিখতে হবে। আমরা পাচ্ছি বইতে 29 পৃষ্ঠা প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য, যে প্যারেনকাইমার কোষগুলা প্রোটোপ্লাজম থাকে, তাই জীবিত কোষ সমব্যাসীয়, ব্যাসগুলা সমান থাকবে, বাকিগুলা ঠিক নয়। প্রোটিন সংশ্লেষ করে বা প্রোটিন তৈরি করে কে? দেখো এখানে দুটি করে অঙ্গাণু দেয়া আছে, প্রোটিন কে তৈরি করে? আমরা সবাই জানি যে রাইবোজোম প্রোটিন তৈরি করে, যেটা আছে 26 পৃষ্ঠা, এবং আমরা এর সাথে যদি বইতে 25 পৃষ্ঠা আসি, 25 পৃষ্ঠা লেখা আছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও রাইবোজোম থাকে, তখন সেটাও প্রোটিন তৈরি করে। রাইবোজোম যেরকম প্রোটিন তৈরি করে, ঠিক একই রকম ভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যখন রাইবোজোম থাকে, তখন সেটাও প্রোটিন তৈরি করে। তাহলে প্রোটিন তৈরির সাথে বা প্রোটিন সংশ্লেষণের সাথে দুইজন জড়িত, একটা হচ্ছে রাইবোজোম, একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবর্ণিকলার বৈশিষ্ট্য কি? আবর্ণিকলার বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলা খুব টাইট ভাবে একটার সাথে আরেকটা লেগে থাকে, মানে কোষগুলা খুব ঘন সন্নিবেশিত। তোমরা চলে যাও বইতে 34 পৃষ্ঠা, আবর্ণিকলার কোষগুলা ঘন সন্নিবেশিত, মানে খুব টাইট ভাবে লেগে থাকে একটার সাথে আরেকটা। আবর্ণিকলার দ্বিতীয় প্যারায় তোমরা এটা পাও। এবং আবর্ণিকলা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত। আমি বলেছিলাম আবর্ণিকলা থাকে মাংসের উপর, সেই মাংসটাকে বলে ভিত্তি পর্দা। আবর্ণিকলা থাকে মাংসের উপর, মাংসটাকে বলে ভিত্তি পর্দা। এবং কোষগুলা ঘন সন্নিবেশিত, আবর্ণিকলার কোষগুলো খুব টাইট ভাবে লেগে থাকে। মাতৃকার পরিমাণ তুলনামূলক ভাবে বেশি, এটা মিথ্যা কথা বলেছে। তোমরা কে আমাকে কমেন্টস করে জানাতে পারবা মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি কোন প্রাণী টিস্যুর ক্ষেত্রে? কোন প্রাণী টিস্যুর ক্ষেত্রে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি? আমাকে কে কমেন্টস করে জানাতে পারবে কোন আবর্ণিকলাতে প্রাণী টিস্যু, কোন প্রাণী টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি? তোমরা আমাকে কমেন্টস করে জানাও কোন প্রাণী টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি। ফারদিন আহমেদ অসাধারণ, যোজক টিস্যুতে মাতৃকার পরিমাণ বেশি থাকে। শাহরিয়ার হোসেন সোহান অসাধারণ, যোজক কলা। মাইমুনা যোজক কলা অসাধারণ। মাধুর্য মাহিয়ান সুন্দর ছেলে। তোমরা কে আমাকে কমেন্টস করে? শেখ হাবিব অসাধারণ, ফাহিমা শাহরিয়া অসাধারণ, রিয়াদ অসাধারণ, জাকিয়া পারভিন কানেক্টেড টিস্যু অসাধারণ, সাদিয়া আফরিন ভালো মেয়ে, ইশরাতানিকা ভালো মেয়ে। তোমরা কে আমাকে কমেন্টস করে জানাতে পারো কোন প্রাণী টিস্যুতে মাতৃকার পরিমাণ নিতান্তই কম, মাতৃকা প্রায় থাকে না বললেই চলে? কোন প্রাণী টিস্যুতে মাতৃকার পরিমাণ খুবই কম, মাতৃকা প্রায় অনুপস্থিত, থাকে না বললেই চলে? কোন প্রাণী টিস্যুতে মাতৃকা একদমই থাকতে চায় না? কোন প্রাণী টিস্যুতে মাতৃকা থাকে না সেটা আমাকে কমেন্টস করে জানাও। মাতৃকা বেশি যোজক কলাতে, সেটা আমরা জেনেছি। ফারদিন আহমেদ অসাধারণ পেশি টিস্যু। তাহলে আমরা নৈবিত্তিকটা গুরুত্ব দিয়ে শিখতে চাই। সাদিয়া আফরিন মাসকুলার টিস্যু অসাধারণ। তোমরা বইতে 36 পৃষ্ঠা দাগিয়ে রাখবা, যোজক কলার প্রথম লাইনটা দাগাবা 36 পৃষ্ঠা, যে যোজক কলায় মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। এবং 37 পৃষ্ঠা পেশি টিস্যুর 2 নম্বর লাইন দাগাবা যে মাতৃকা প্রায় অনুপস্থিত। তাহলে দুইটা ইম্পর্টেন্ট নৈবিত্তিক দাগিয়ে রাখো বইতে, যে যোজক কলায় মাতৃকার পরিমাণ বেশি আর পেশি টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত। এভাবে নৈবিত্তিক গুলো যদি সলভ করতে পারো, তোমাদের নৈবিত্তিক তোমাদেরকে দেখে ভয় পাবে। নিউক্লিয়াসের বৈশিষ্ট্য চেয়েছে। নিউক্লিয়াসের বৈশিষ্ট্য সম্পর্কে যে নৈবিত্তিক গুলো আছে সেগুলো খুবই সহজ। চলে যাও বইতে 27 পৃষ্ঠা, তোমরা দেখতে পাচ্ছ যে নিউক্লিওলাস উপস্থিত। অবশ্যই নিউক্লিওলাস থাকবে, বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে, তাও সত্য। নিউক্লিয়াসের যে আবরণী আছে সেটা লিপিড প্রোটিন দ্বারা গঠিত, তাও সত্য। নিউক্লিয়াস এটা সহজ একটা নৈবিত্তিক ছিল। 45 নম্বর নৈবিত্তিক, রক্তরসের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, রক্তরসের বৈশিষ্ট্য আমরা প্রাণী টিস্যুর যোজক কলাতে যে 37 পৃষ্ঠা
আমরা খুঁজে পেতে পারি 37 পৃষ্ঠা যদি আমরা যাই, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে রক্ত রসে। হ্যাঁ, রক্ত রসে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, এটা 37 পৃষ্ঠা তোমরা 5 নাম্বার লাইনে দেখতে পাও। 37 পৃষ্ঠা 5 নাম্বার লাইনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে রক্তরসে। তাছাড়া রক্তরসের রং হচ্ছে ঈষৎ হলুদাভ, এটাও হচ্ছে বইতে 4 নাম্বার লাইনে 37 পৃষ্ঠায় দেয়া আছে। 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ থাকে, এটা বইতে 37 পৃষ্ঠা 4 নাম্বার লাইনে দেয়া আছে। সুতরাং এই নৈবিত্তিক তিনটাই রাইট হয়েছে। চিত্রটা কিসের চিত্র আমাকে কমেন্টস করে জানাতে হবে। 46 নাম্বার উদ্দীপকের চিত্রটা কিসের চিত্র, কে আমাকে কমেন্টস করে জানাবে। লাইভে যারা আছো তাদের মধ্যে কেউ একজন কমেন্টস করে জানাও যে যারা বুঝতে পারছো 46 নাম্বার চিত্রটা কিসের চিত্র। একটা কথা তোমাদের বলে রাখি, বইয়ে যে চিত্র আছে ডিরেক্ট সেই চিত্রটাই স্যাররা নাও দিতে পারে। স্যাররা হচ্ছে বানিয়ে টানিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে একটা চিত্র দিবে, সেটা তোমাদের দেখে বুঝে ফেলতে হবে ঠাস করে। ফারদিন আহমেদ অসাধারণ ছেলে, প্যারেন কাইমা মাধুর্যমাইয়ান অসাধারণ, প্যারেন কাইমা ফাহিমা শাহরিন হিয়া প্যারেন কাইমা, আন্তরা আনিকা প্যারেন কাইমা অসাধারণ, রশিদ আবিদ মাহি প্যারেন কাইমা অসাধারণ, মাইমুনা প্যারেন কাইমা, শেখ হাবিব প্যারেন কাইমা অসাধারণ। এই ছেলেগুলো ইশরাত আনিকা প্যারেন কাইমা অসাধারণ করছে, নাদিয়া হোসেন প্যারেন কাইমা, নিশাত তাসনিম আনিকা প্যারেন কাইমা, জাকিয়া পারভিন প্যারেন কাইমা অসাধারণ, ভালো করছে এই ছেলে মেয়েগুলা, ধন্যবাদ তোমাদেরকে। প্যারেনকাইমা টিস্যু গাছের কোথায় পাওয়া যায়? আমরা প্যারেনকাইমা টিস্যুতে যদি যাই, প্যারেনকাইমার প্রথম লাইনে দেয়া আছে গাছের সব অংশে পাওয়া যায়। প্যারেনকাইমার 1 নাম্বার লাইনে দেয়া আছে প্যারেনকাইমা গাছের সব জায়গায় পাওয়া যায়। সহজ একটা নৈবিত্তিক ছিল। আচ্ছা, এবার 47 নাম্বার নৈবিত্তিকটা আমরা একটু দেখে ফেলি। উদ্ভিদের টিস্যু, উদ্ভিদের এই প্যারেনকাইমা টিস্যুটা একটা উদ্ভিদের জন্য কি কাজ করে? খাদ্য সঞ্চয় করে, পরিবহনে অংশ নেয়, যান্ত্রিক কাজে সাহায্য করে কোন টিস্যু? যান্ত্রিক কাজে সহায়তা করে কোন টিস্যু? আমাকে কে কমেন্টস করে জানাতে পারবে যে কোন টিস্যু যান্ত্রিক কাজে সহায়তা করে? আমাকে কে কমেন্টস করে জানাতে পারবে যান্ত্রিক কাজে কে সাহায্য করে? যান্ত্রিক কাজে কে সহায়তা করে কে জানাতে পারবে? জাকিয়া পারভিন অসাধারণ মেয়ে, মাইমুনা অসাধারণ, এই মেয়েগুলো ভালো করছে। স্ক্লেরেন কাইমা যান্ত্রিক কাজে সহায়তা করে, আমরা সবাই এটা দেখতে পাচ্ছি। ফাহিমা শাহরিন হিয়া অসাধারণ, স্ক্লেরেন কাইমা, রিয়াদ স্ক্লেরেন কাইমা, ফারদিন আহমেদ স্ক্লেরেন যান্ত্রিক কাজে সাহায্য করে স্ক্লেরেন কাইমা, আমরা বুঝতে পেরেছি। প্যারেনকাইমার কাজ হচ্ছে 4টা, প্যারেনকাইমার কাজ হচ্ছে 4টা, 29 পৃষ্ঠা। প্যারেনকাইমার লাস্ট লাইন দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্যদ্রব্য পরিবহন। কোন কোষের কেন্দ্রিকা বেশ বড়? 48 নাম্বার নৈবিত্তিক, কোন কোষের কেন্দ্রিকাটা বড়? আমরা যদি এটা বইতে চলে যাই 32 পৃষ্ঠা যদি আমরা যাই, আমরা জানি যে সিভ কোষে তো নিউক্লিয়াস থাকে না, আর সঙ্গী কোষের নিউক্লিয়াসটা ওরে বাবা বেশ বড়। 32 পৃষ্ঠার লাস্ট লাইনে দেখো, 32 পৃষ্ঠার শেষ লাইন, সঙ্গী কোষের নিউক্লিয়াসটা বেশ বড়। 49 নাম্বার নৈবিত্তিকে আমরা যে চিত্র দুইটা দেখতে পাচ্ছি, তোমরা আমাকে কমেন্টস করে কে জানাবা এক্স চিত্রটা কি আর ওয়াই চিত্রটা কি? তোমরা আমাকে কমেন্টস করে কে জানাতে পারো এক্স চিত্রটা কি, ওয়াই চিত্রটা কি? তোমরা কে আমাকে কমেন্টস করে জানাবা এক্স কি আর ওয়াই কি? এক্স চিত্রটা কি আর ওয়াই চিত্রটা কি? এক্স চিত্রটা কি, ওয়াই চিত্রটা কি? আমাকে কমেন্টস করে জানাও। এক্স হচ্ছে না শাহরিয়ার হোসেন সোহান, এক্স ওয়াই ব্লাড রক্ত, সেটা ঠিক আছে, এক্সটা নিতে পারলাম না। দিলারা জাকিয়া পারভিন ঠিক আছে, এক্সটা হচ্ছে যোজক কলা কানেক্টিভ টিস্যু আর ওয়াইটা হচ্ছে রক্ত। মাইমুনা এক্সটা তরল যোজক কলা, সেটা তো না, এক্সটা হচ্ছে যোজক কলা বা কানেক্টিভ টিস্যু, তরল যোজক কলা তো নয়। ফারদিন আহমেদ আমি ভুল লিখেছ, এক্স অস্থি নয়। ফাহিমা শাহরিন হিয়া ঠিক আছে, যোজক কলা আর হচ্ছে রক্ত। ফাতেমা ইসলাম সত্তা কানেক্টিভ টিস্যু, এক্স আর ওয়াইটা লেখো নাই। মাধুর্যমাইয়ান ভুল লিখেছে, তরল যোজক কলা নয় এক্স। শেখ হাবিব ঠিক আছে, একটা হচ্ছে যোজক কলা আর একটা হচ্ছে রক্ত, এক্স হচ্ছে। মাহাদি মুরসালিন ভুল লিখেছ, সাদিয়া আফরিন ভুল লিখেছ, ইরশাদ আনিকা ভুল লিখেছ, জুবাইর জিতু ঠিক আছে। এক্স হচ্ছে যোজক কলা আর ওয়াই হচ্ছে রক্ত। এবার দেখো নৈবিত্তিক কি আসে, এক্স চিত্রের টিস্যুটা কি? 36 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি কানেক্টিভ টিস্যুর একটা চিত্র আছে, লিখেছে যোজক কলা ভঙ্গুর আর অনমনীয়। হ্যাঁ, সেটা সঠিক আছে যে কঙ্কাল যোজক কলা ভঙ্গুর হয়, অনমনীয় হয়, সত্য এটা। ক্যালসিয়াম জাতীয় পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে।
যোজক কলাতে ক্যালসিয়াম পদার্থ থাকে অস্থির ক্ষেত্রে, সেটা ঠিক আছে। নরম নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে যোজক কলার অস্থি, সেটাও ঠিক আছে। তিনটা অপশনই রাইট আমাদের জন্য। যোজক কলার এই তিনটা অপশনই রাইট আছে, যদিও তিনটা অপশন স্কেলিটাল যোজক কলা বা কঙ্কাল যোজক কলার ক্ষেত্রে যাচ্ছে, কিন্তু সবগুলোই যোজক কলার ক্ষেত্রে সঠিক। 1 2 3 তিনটা অপশনই রাইট হচ্ছে। ওয়াই হচ্ছে তরল যোজক কলা বা রক্ত। এক্স আর ওয়াই চিত্রের টিস্যুতে 1 নম্বরে লিখেছে মাতৃকার পরিমাণ বেশি। হ্যাঁ, যোজক কলা সেটা তরল হোক আর হচ্ছে শুধু যোজক কলা হোক, সেখানে মাতৃকার পরিমাণ বেশি, আমরা সবাই জানি। 3 নাম্বার, চলনে আর পরিবহনে সাহায্য করে যোজক কলা। যোজক কলার কঙ্কাল ছাড়া চলতে পারবা? যোজক কলার রক্ত ছাড়া কোনো কিছু পরিবহন হবে? হবে না তো। কিন্তু দৈহিক বৃদ্ধি ঘটায়, এটা তো হচ্ছে অবশ্যই দৈহিক বৃদ্ধি ঘটাতে আমাদের সহায়তা করে সবকিছুই। রক্ত, তারপরে হচ্ছে আবরণী কলা, পেশি কলা, স্নায়ু কলা সবই আমাদের দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু বইতে তো স্পেসিফিক লেখা নাই যে এই দুইটা দেহের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে এই 2 নম্বর অপশনটা দুইটার ক্ষেত্রে যাচ্ছে না। 1 আর 3 হচ্ছে রাইট। তোমরা দেখতে পাচ্ছ 51 নাম্বার নৈবিত্তিকটার অ্যান্সার হচ্ছে 51 নাম্বার চিত্রটা হচ্ছে ট্রাকিডের চিত্র। আমরা দেখেই বুঝতে পারছি বইয়ের ডিরেক্ট ট্রাকিডের চিত্রটাই দেয়া আছে এখানে। তারপরে উদ্দীপকের এই ট্রাকিড সম্পর্কে নৈবিত্তিক ফার্ড, নগ্নবীজি আর আবৃতবীজি উদ্ভিদে দেখা যায়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ট্রাকিডের প্রায় 7 নম্বর লাইন লেখা আছে ফার্ড, নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদে দেখা যায়। কোষ রস পরিবহন করে, অঙ্গকে দৃঢ়তা প্রদান করে, এটাও ট্রাকিডের শেষ দিকে লেখা আছে। খাদ্য সঞ্চয়ের সাথেও মাঝে মধ্যে জড়িত, ট্রাকিডের শেষ লাইন লেখা আছে। সবগুলো অপশনই রাইট হচ্ছে ট্রাকিডের ক্ষেত্রে। কোষের ভিতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলির ন্যায় যে বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকাটি সরিয়ে নিলে যে বস্তু থাকে তাকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের ভিতরে অনেক ধরনের অঙ্গাণু থাকে। এখানে কোশ্চেন করেছে আমাদের যে প্রোটোপ্লাজমের কেন্দ্রিকাটি সরিয়ে নিবে। এখানে কেন্দ্রিকার অপর নাম কি? কেন্দ্রিকার অপর নাম হচ্ছে নিউক্লিয়াস। এটা একটা সহজ নৈবিত্তিক ছিল। জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কি বলে? জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে বলে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমাকে বলে জাইলেম প্যারেনকাইমা, যার ভিন্ন নাম হচ্ছে উড প্যারেনকাইমা। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমাকে বলে জাইলেম প্যারেনকাইমা, যার ভিন্ন নাম হচ্ছে উড প্যারেনকাইমা। এটা সবাই জানো তোমরা। কোন টিস্যু মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ডকে রক্ষা করে? আমরা জানি সবাই স্কেলিটাল যোজক কলা বা কঙ্কাল যোজক কলা। আমাদের 36 পৃষ্ঠা বইতে দেখতে পাচ্ছ স্কেলিটাল বা কঙ্কাল যোজক কলা মস্তিষ্ক, 3 নম্বর লাইন লেখা আছে 36 পৃষ্ঠা। স্কেলিটাল যোজক কলার মস্তিষ্ক, মেরুজ্জ, ফুসফুস, হৃৎপিণ্ড সবগুলোকে রক্ষা করে হচ্ছে এই কঙ্কাল যোজক কলা বা স্কেলিটাল যোজক কলা। আমাদের নৈবিত্তিক গুলো শেষ হলো। আমরা দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল গুলো, দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটা আগামী ক্লাসে সলভ করবো ইনশাআল্লাহ। তোমাদের উদ্দেশ্যে আমার দুইটা অনুরোধ। আমি দ্বিতীয় অধ্যায়ের নৈবিত্তিক গুলো আজকে সলভ করলাম, সৃজনশীলটা সলভ করতে পারলাম না। তার কারণ হচ্ছে সৃজনশীলটা আজকে এখন আমার 9 ক্লাস আছে। আমি এখন তোমাদের সৃজনশীলটা দাগাতে পারছি না, কারণ 9 এখন ক্লাসে আমার যেতে হবে। 9 10:30টায় একটা ক্লাস আছে, সেটাতে আমি চলে যাব। দয়া করে তোমরা দুইটা অনুরোধ আমার হচ্ছে রাখবা। একটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের যত ক্লাসগুলো হচ্ছে আজকে রাতেও একটা বা দুইটা ক্লাস আমি আপলোড দিব। এই ক্লাসগুলো যেগুলো আপলোড দিচ্ছি সবগুলো চতুর্থ অধ্যায়ের ভিডিওগুলো ভালো করে দেখে সেগুলা থেকে যা যা কোশ্চেন আছে, সেগুলা বাড়ির কাজ আছে যেগুলো সবগুলো করে ফেলবা, HW গুলো সুন্দরভাবে করে ফেলবা। এবং আরেকটা কথা, দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল আগামী ক্লাসে সলভ করাবো, এবং দ্বিতীয় অধ্যায়ের ফর্মালি লাস্ট ক্লাস আগামী ক্লাস। তোমাদের আমি একটা পোস্ট দিয়ে রাখবো আজকে গ্রুপে যে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, দ্বিতীয় অধ্যায়ের কোনো টপিকস বোঝানো লাগবে কিনা। তোমাদের আরেকটা বিষয়, আগামী ক্লাসে সলভ ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ আমি তোমাদেরকে বলে রাখি পরীক্ষার খাতায় ভুল করেছো, নাম্বার অনেক কম পেয়েছো, সেটা কোনো বিষয় নয়। নাম্বার কম পাওয়াটা লজ্জার বিষয় নয়, বেশি লজ্জার বিষয় হবে যদি এসএসসি পরীক্ষায় খারাপ করো। সুতরাং তোমাদেরকে আমি বলতে চাই, পরীক্ষায় এখন অংশগ্রহণ করে যা ভুল হয় হোক, এসএসসি পরীক্ষায় যাতে ভুলটা না হয়। আগামী ক্লাসে তোমরা কেউ যদি আমাকে বলো যে তোমার খাতায় কি কি ভুল আছে দেখিয়ে দেওয়ার জন্য, আমি লাইভে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে তোমার খাতায় কি ভুল আছে। সুতরাং আগামী ক্লাস হবে দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীলের সলভ ক্লাস।
এবং দ্বিতীয় অধ্যায়ের একটা পোস্ট আমি গ্রুপে দিব। কারো যদি কোনো সমস্যা থাকে সেটা জানাবা, বা কারো খাতাটা যদি কারেকশন করে দেখানো লাগবে সেটাও হচ্ছে আমাকে কমেন্টসে লিখে রাখবা। আমি তাদের খাতা বা হচ্ছে কোনো কোশ্চেন থাকলে দ্বিতীয় অধ্যায়ের আগামী ক্লাস হবে দ্বিতীয় অধ্যায়ের ফর্মালি লাস্ট ক্লাস। আজকের মতো বিদায় নিতে চাই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।